আসসালামু আলাইকুম ও স্বাগতম আগে পরে জানার চ্যানেলে। যদি আপনি ইতিহাস, সংস্কৃতি এবং প্রাচীন স্থাপত্যের প্রতি আগ্রহ হন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আজ আমরা জানব পৃথিবীর অন্যতম বিস্ময় চীনের মহাপ্রাচীর সম্পর্কে। এই প্রাচীরকে আপনি কেবল একটি নির্মাণ হিসেবে ভাবতে পারবেন না, এটি একটি ইতিহাস, একটি উত্তরাধিকার এবং এক বিস্ময় যা যুগ যুগ ধরে স্থায়ী। চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণের মূল কারণ ছিল বাইরের শত্রুদের আক্রমণ থেকে চীনকে রক্ষা করা এবং উত্তর দিক থেকে আসা যাযাবর গোষ্ঠীর আক্রমণ ঠেকানো। এটি প্রথমে চীনের বিভিন্ন রাজ্য আলাদা আলাদাভাবে নির্মাণ করেছিল, কিন্তু পরে প্রথম চীনা সম্রাট কিং শি হুয়াং বিভিন্ন দেয়ালকে যুক্ত করে একটি বৃহত্তর প্রাচীর তৈরি করেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে ক্লিক করতে, যাতে এমন আরও দুর্দান্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। প্রাচীরটি নির্মাণের কাজ ছিল অত্যন্ত কঠিন এবং শ্রমসাধ্য। এটি নির্মাণে লাখ লাখ শ্রমিক, সেনা এবং কারিগর নিযুক্ত ছিলেন। প্রাচীরের বিভিন্ন অংশ পাহাড়, মরুভূমি এবং নদী উপত্যকা জুড়ে নির্মিত হয়েছিল। পাথর, মাটি, কাঠ এবং ইট দিয়ে এই প্রাচীর তৈরি করা হয়। যেসব জায়গায় পাহাড় ছিল সেখানে প্রাকৃতিক পাহাড়কেই প্রাচীরের অংশ হিসেবে ব্যবহার করা হয়। কালের পরিক্রমায় চীনের বিভিন্ন শাসনামলে এই প্রাচীরটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়, বিশেষ করে মিং রাজবংশের আমলে। চীনের মহাপ্রাচীরের নির্মাণ কাজ শুরু হয় খ্রিস্টপূর্ব 7ম শতকে, তবে এটি বৃহত্তর আকারে নির্মাণ ও সংযুক্ত করার কাজটি শুরু হয় খ্রিস্টপূর্ব 221 থেকে 206 সালের মধ্যে, যখন সম্রাট কিং শি হুয়াং চীনকে একত্রিত করেন এবং বিভিন্ন ছোট ছোট প্রাচীরকে সংযুক্ত করে একটি বড় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্যোগ নেন। মিং রাজবংশের 1368 থেকে 1644 খ্রিস্টাব্দ শাসনামলে প্রাচীরটির মূল কাঠামোকে আরও মজবুত করা হয় এবং এটি আরও সম্প্রসারণ করা হয়, যা বর্তমানে টিকে থাকা প্রাচীরের বেশিরভাগই অংশ। মহাপ্রাচীর নির্মাণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। প্রথম দিকে মাটি এবং কাঠ ব্যবহৃত হতো, কিন্তু পরবর্তীতে ইট, পাথর এবং মার্বেল ব্যবহার করা হয়। নির্মাণের সময়কার নানা প্রক্রিয়া এবং উপাদানগুলো আঞ্চলিক পার্থক্য এবং সময়ের সাথে পরিবর্তিত হয়। মহাপ্রাচীরের নির্মাণে ব্যবহৃত স্থাপত্য কৌশলী অসাধারণ। এটি গড়ে তোলা হয়েছে পর্বতমালা এবং মরুভূমির উপর দিয়ে, যা একে দেয়ালের বাইরের অঞ্চল থেকে আক্রমণ প্রতিরোধে সাহায্য করেছে। প্রাচীরের বিভিন্ন অংশ রয়েছে টাওয়ার, যা থেকে প্রহরীরা সহজেই শত্রুদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারেন। মহাপ্রাচীর চীনের সাম্রাজ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সাংস্কৃতিকভাবে চীনের মানুষের পরিচয় এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। এটি চীনের সভ্যতা, সাহসিকতা এবং ঐতিহ্যের প্রতীক। মহাপ্রাচীর চীনাদের ঐক্য এবং রক্ষণশীলতার প্রতীক হয়ে উঠেছে। মহাপ্রাচীরের বিভিন্ন অংশ রয়েছে, যেমন বাদালিং, মুতিয়ানই এবং জিনশানলিং সেকশন। প্রত্যেকটি অংশ ভিন্ন ভিন্ন সময়ে নির্মিত হয়েছে এবং এগুলো ভিন্ন স্থাপত্যের বৈশিষ্ট্য বহন করে। মহাপ্রাচীরকে ঘিরে অনেক কিংবদন্তি রয়েছে। সবচেয়ে বিখ্যাত গল্পটি হলো ম্যাং জিয়াংয়ের, যেখানে বলা হয় যে তার স্বামীর মৃত্যুতে কাঁদতে কাঁদতে মহাপ্রাচীরের একাংশ ধসে যায়। এই গল্পটি প্রেম, শোক এবং সাহসের প্রতীক হিসেবে পরিচিত। বর্তমানে মহাপ্রাচীরের অনেক অংশ ক্ষয়ে গিয়েছে এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তবে চীনের সরকার এবং বিভিন্ন সংস্থা এটি সংরক্ষণের কাজ করছে। মহাপ্রাচীরকে রক্ষা করার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে,
যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই স্থাপত্যকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছে। চীনের মহাপ্রাচীর পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক মহাপ্রাচীর দেখতে আসে। বাদালিং এবং মুতিয়ানই সেকশনগুলো পর্যটকদের জন্য বিশেষ জনপ্রিয়। মহাপ্রাচীরকে প্রায়ই বলা হয় যে এটি মহাকাশ থেকে দৃশ্যমান, তবে এটি একটি বিতর্কিত বিষয়। মহাপ্রাচীর নির্মাণ করতে কয়েক লক্ষ শ্রমিক কাজ করেছিল এবং অনেকে নির্মাণকালে প্রাণ হারিয়েছেন। এটি চীনের সামরিক এবং কৌশলগত জ্ঞান এবং স্থাপত্য কৌশলে এক বিশাল উদাহরণ। চীনের মহাপ্রাচীর শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি একটি ইতিহাস এবং এক বিস্ময়, যা যুগের পর যুগ এই মহাপ্রাচীর স্থায়ী থেকেছে, সংগ্রাম করেছে এবং এখনও দাঁড়িয়ে আছে আমাদের সকলের সামনে। তাই এটি পৃথিবীর অন্যতম বিস্ময় হিসেবেই থাকবে।